সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার প্রধান বিচারপতির পদত্যাগ। এরপর জানিয়ে দেব যশোরে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা। এরপরেই জানাবো ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হামাসের শীর্ষ নেতা। আরও জানিয়ে দেব ফজরের নামাজের সময় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত 100 জন। আরও জানাবো অস্ট্রেলিয়ার মাঝ আকাশেই দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ। আর সর্বশেষ জানাবো বঙ্গোপসাগরের অদূরে চীনের জাহাজ। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য বৃহস্পতিবার 8 আগস্ট আহ্বান জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু তাতে সাড়া দেয়নি বিচারপতিদের কেউই। উল্টো ফুলকোট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। এমন পরিস্থিতিতে শনিবার প্রধান বিচারপতিকে আবারও পদত্যাগের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার 10 আগস্ট সকালে এক ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করেই ফুলকোট মিটিং ডেকেছে। দাবি অনুযায়ী পদত্যাগ না করলে ভয়াবহ পরিণতির ভোগের ব্যাপারেও হুঁশিয়ারি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। তিনি লেখেন, পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আইনজীবীরা ইতিমধ্যে এর প্রতিবাদে জড়ো হয়েছিলেন এবং তারা বলেছিলেন, আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদেরকে উস্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে বলেছিলাম। অনতি বিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করুন এবং ফুলকোট মিটিং বন্ধ করুন। এদিকে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার 10 আগস্ট সকাল 10টায় সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এই কথাই জানিয়েছিলেন। এরপর দুপুর 2টার দিকে প্রধান বিচারপতি পদত্যাগ করেন। ছাত্র জনতার গণবিক্ষোভের মাঝে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের 3 দিন পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে যশোরে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা। যশোরে বাড়ির বারান্দায় মাথায় গুলি করেই মেহের আলী নামে এক প্রবাসীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 11টার দিকে সদর উপজেলা চূড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটোলা পশ্চিমপাড়া গ্রামের এই ঘটনা ঘটে। নিহত মেহের আলী ওই এলাকায় আব্দুল মালেক মন্ডলের ছেলে। তিনি গত 26 জুলাই কুয়েত থেকে দেশে ফিরেছেন। বিদেশ যাওয়ার আগে তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সক্রিয় একজন কর্মী ছিলেন। স্বজনেদের দাবি, চাঁদাবাজি ও রাজনৈতিক কোন্দলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের স্বজনেরা জানিয়েছে, গত 2 দিন ধরেই নিহত মেহের আলী যশোরের বাহাদুর এলাকার আনোয়ার হোসেন নামে তার এক খালু শ্বশুরের বাড়িতে ছিলেন। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যার দিকে মেহের আলী তার বাড়িতে ফেরেন। এদিন বাড়িতে রাতের খাবার দাবার শেষ করেই কলা পসিবল গেটে তালা মারতে আসেন। এরপর পূর্বে থেকে অপেক্ষা করা দুর্বৃত্তরা গেটের সামনে এসে মাথায় গুলি করে পালিয়ে যান। গুলির শব্দ শুনেই স্বজনেরা দ্রুত ছুটে আসে এবং তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের ছোট ভাই আবু আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরেই আমার ভাই মেহের আলী সহ 3 ভাই আমরা বিদেশে থাকি। বিদেশ যাওয়ার আগে আমার ভাই বিএনপি রাজনীতি করত। স্থানীয় আওয়ামী লীগের নেতা মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন সময়ে জেলও খাটিয়েছে। বিভিন্ন সময়ে ভাইয়ের কাছে নেতাকর্মীরা চাঁদাও দাবি করত, কিন্তু আমার ভাই তা দিতে চাইতো না। তাই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কিছু দ্বন্দ্ব ছিল। তাই হতে পারে সেই দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হামাসের শীর্ষ নেতা। লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে প্রায় 50 কিলোমিটার দূরে উপকূলীয় শহর সিডনে একটি ইসরায়েলি ড্রোন হামলায় হামাস কর্মকর্তা শামের আল হাজ নিহত হয়েছে। শনিবার 10 আগস্ট এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে বৈরুতে হামাস কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার পর এই অঞ্চলে আক্রমণের ধার বাড়িয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নিহত নেতা শামের আল হাজ পার্শ্ববর্তী আইন আল হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে অবস্থান করছিলেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা। এই হামলায় তার দেহরক্ষীও গুরুতর আহত হয়েছেন। লেবাননের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলায় 2 বেসামরিক লোক গুরুতর আহত হয়েছে। গতকাল হামাস শামের আল হাজকে শহীদ বলে অভিহিত করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাকে একজন কমান্ডার হিসেবে বর্ণনা করেছেন, যিনি লেবানন থেকে ইসরায়েলের হামলার জন্য দায়ী ছিল। এদিকে ফজরের নামাজের সময় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত 100 জন। ফজরের নামাজের সময় ইসরায়েলের হামলায় গাজার আল দারাজ এলাকায় একটি স্কুলে প্রাণ হারিয়েছে শতাধিক ফিলিস্তিনি।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি করছে যে স্কুলটি হামাস সদর দপ্তর হিসেবে ব্যবহার করছিল হামাস এবং সেখানে সন্ত্রাস ছিল। শনিবার 10 আগস্ট এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ভোরে চালানো হয় এই বোমা হামলা। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, হামলার পরই আগুন ছড়িয়ে পড়ে স্কুলটিতে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। ইসরায়েলি সামরিক বিবৃতিতে বলা হয়েছে যে তারা আল আবিন স্কুলের ভেতরে অবস্থিত একটি সামরিক কমান্ডো সদর দফতরে কাজ করা সন্ত্রাসীদের উপর অভিযান চালিয়েছে। এছাড়াও বেসামরিক হতাহতদের সম্ভাবনা কমাতে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছিল। মূলত ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারিয়ে বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছিল এই স্কুলটিতেই। এদিকে অস্ট্রেলিয়ার মাঝ আকাশেই দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ। অস্ট্রেলিয়ায় উড্ডয়নের একটু পরই মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এই ঘটনা ঘটে, তবে হতাহতের বিষয়টি এখনো নিশ্চিত নয়। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পুলিশ এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনাটি ঘটেছে ক্যাম্বালিনের মাউন্ট অ্যান্ডারসনের স্টেশনের কাছে। এটি রাজ্যটির কিম্বালি অঞ্চলের একটি ছোট্ট শহর। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 6:20 জরুরি পরিষেবা সংস্থাকে দুর্ঘটনা সম্পর্কে প্রথমে অবহিত করা হয়। পুলিশ বলছে, প্রাথমিক আলামত নির্দেশ করছে উড্ডয়নের একটু পর দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে দুটি হেলিকপ্টারেই শুধু পাইলটরাই ছিলেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হেলিকপ্টারে কারা ছিলেন এবং তারা কতটা আহত হয়েছে সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। কিন্তু অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম এবিসি জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারের দুই পাইলট নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের বয়স 29 আর একজনের বয়স 30 বছর। সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, সংঘর্ষের পর দুই হেলিকপ্টারের পাইলট মারাত্মকভাবে আহত হন। এরপর তাদের দুজনেরই মৃত্যু হয়। এদিকে বঙ্গোপসাগরের অদূরেই চীনা জাহাজ। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর চীনের 3টি নজরদারি জাহাজ শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব উপকূল থেকে শুরু করে মূল ভারতীয় ভূখণ্ড ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি অন্তর্বর্তী জলসীমায় অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, কয়েক মাস ধরেই জাহাজগুলোর উপস্থিতি চিহ্নিত হচ্ছিল ভারত মহাসাগরে, কিন্তু বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর হঠাৎই ভারতীয় উপকূলের কাছাকাছি চলে এসেছে জাহাজগুলি। আন্তর্জাতিক জলসীমায় থাকা ওই 3টি নজরদারি জাহাজের পরবর্তী গন্তব্য বঙ্গোপসাগর কিনা তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে। জাহাজগুলো বাংলাদেশের কোনো বন্দর বা পেতস্ত্রয় ঘাঁটি গাড়ে কিনা সেই ব্যাপারেও উদ্বিগ্ন রয়েছে ভারত। প্রকাশিত প্রতিবেদন থেকে দাবি করা হয়েছে, শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব থেকে শুরু করে মূলত ভারতীয় ভূখণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে শিয়াংয়াং হং 03, জোংশানডাংশু এবং ইউনওয়াং 7 নামের 3টি চীনা জাহাজ। এর মধ্যে জোংশানডাংশু চীনের সামুদ্রিক গবেষণা নামে পরিচিত, 114.3 মিটার দীর্ঘ এবং 19.4 মিটার প্রস্থ, 6,800 টনের জাহাজটি চীনের বৃহত্তর গবেষণার জাহাজ। উপগ্রহ চিত্রে ইতোমধ্যেই চীনা জাহাজের অবস্থান চিহ্নিত হয়েছে। আনন্দবাজার সূত্রে আরো জানা গেছে, ভারতের কাছে যে বিষয়টি বেশি উদ্বেগের তা হলো অদূর ভবিষ্যতে শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতো বাংলাদেশের কোনো বন্দর বা চীনা নজরদারি জাহাজের ঘাঁটি হয় কিনা। কারণ সে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের একাংশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা রয়েছে। চীনের দক্ষিণ পশ্চিম একটি বিরাট অঞ্চলের নিকটতম সমুদ্র বন্দর হলো চট্টগ্রাম। তাই কুনমিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মহাসড়ক নির্মাণে আগ্রহ রয়েছে বেইজিং। হাসিনার সময়ে যাওয়া সম্ভব হয়নি, তাই কুনমিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মহাসড়ক নির্মাণে আগ্রহ রয়েছে বেইজিং। হাসিনার সময়ে যা সম্ভব হয়নি। উল্লেখ্য যে গত কয়েক বছরে চীনা নজরদার জাহাজ ইয়ংআং ওয়াং 5, হাইয়াং 24 হাও এবং শিয়াং 6 দুই দ্বীপরাষ্ট্র, ভারতের প্রতিবেশী দুই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, হাম্বানটোটা এবং মালদ্বীপের মালে বন্দরে সাময়িক ঘাঁটি গেড়েছিল, যা নিয়ে ওই দুই দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপোড়েন হয়েছে।